কি মনে হয় শাস্তি বলতে কি বোঝায় বলেন দেখি? শাস্তি স্যার কোনো অপরাধী ব্যক্তিকে ভবিষ্যতের অপরাধ থেকে নিবৃত্ত করার জন্য তার বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা, তাকে শাস্তি বলে স্যার। হ্যাঁ, তাহলে শাস্তি বলতে এমন একটা অবস্থা বা পদক্ষেপকে বোঝায় যেটা নাকি কোনো ব্যক্তি অপরাধ বা অন্যায় কাজ করলে তার প্রতিক্রিয়াটাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে গ্রহণ করা হয়। ঠিক আছে, এটা এটা এখন কথা হচ্ছে কেন অন্যায় করলে শাস্তি পেতে হবে, এটা কেন করা হয়? কারণ এটা সামাজিক শৃঙ্খলা বজায় রাখে, অপরাধ দমন করা এবং অপরাধীর আচরণ সংশোধনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? এই কারণেই মূলত এই শাস্তি বা পানিশমেন্টের বিষয়টা আনা হয়েছে। শাস্তির মূল লক্ষ্যটা কি? শাস্তির মূল লক্ষ্য হচ্ছে অপরাধীর মধ্যে অনুশোচনা সৃষ্টি করা, ভবিষ্যতের যে এই ভুল, হ্যাঁ, এই ভুলগুলো যাতে সে বারবার না করে, অর্থাৎ ভুল থেকে যাতে শিক্ষা নেয়, সে শিক্ষা নিয়ে যাতে সে নিজেকে একটা কি সুগঠিত, পরিপূর্ণ এবং সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে শাস্তি দেওয়ার মূল লক্ষ্য। তার মানে শাস্তি মানেই যে দেওয়া মানেই যে এই মহিলা খারাপ বা এই পুরুষটা খারাপ, হ্যাঁ, অন্যায় যে করছে সে মানেই যে অন্যায় করে ফেলছে জন্যই যে সে খারাপ, ঠিক আছে, এই জন্যই তাকে শাস্তি পেতে হবে, এই বিষয়টা তা না। মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে, মানুষ ভুল করবেই। ওকে, তো যাতে সে ভুল করে কিছু শিখতে পারে, একটা ভুল যদি সে করে ফেলে, সেটা হোক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, পরবর্তীতে যাতে সেম ভুলটা সে আর না করে, সেটার জন্যই মূলত এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, জি স্যার। এটা মূলত এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাহলে শাস্তির মূল লক্ষ্য কি? শাস্তির মূল লক্ষ্য হলো অপরাধীর মধ্যে অনুশোচনার সৃষ্টি করা, ভবিষ্যতে একই ভুল যেন সে না করে সেই শিক্ষা দেওয়াটাই হচ্ছে আপনার শাস্তির মূল উদ্দেশ্য। ঠিক আছে, মনোবিজ্ঞানীরা একটা কথা বলতেন এবং আইনবিদরাও একটা কথা বলতেন যে তোমরা অপরাধকে ঘৃণা করো কিন্তু অপরাধীকে নয়। এটা কেন বলতো বলেন তো? তার কারণ হচ্ছে অপরাধ একটা বিষয় কি, আপনার প্রতিটা ধর্মেরই আপনার যে শয়তান জিনিসটা, এটা আমাদের আশেপাশে ঘুরে। কেন? আমাদেরকে পাপ কাজ করার জন্য। আমাদের কিন্তু দুইটা মনের মাঝে আমরা কিন্তু সবসময় কি হই, বাধাগ্রস্ত হতে থাকি না? বলেন, আমার কথা ক্লিয়ার করছেন? কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে না পেলে বলবেন আমাকে কাইন্ডলি, আমার আজকে নেটটা বাফারিং করতেছে অনেক। হ্যাঁ, তো যাই হোক, আমরা কিন্তু প্রতিটা মানুষই দুইটা মনের মধ্যে সবসময় চলি, তাই না? একটা মন আপনাকে সবসময় কি, একটা মন আপনাকে সবসময় বাধা দেয় খারাপ কাজ করা থেকে দূরে থাকতে, আরেকটা মন আপনাকে সবসময় অ্যাগ্রেসিভ করে তোলে। ঠিক আছে, সবসময় অ্যাগ্রেসিভ করে তোলে যাতে আপনি বারবারই ওই একই ভুল বা একই কাজ করতে থাকেন। তাহলে এই যে বিষয়টা, হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার কি, অন্যায়। ওকে, তো এই জন্যই বলা হয়েছে যে তোমরা অপরাধীকে ঘৃণা করো না, অপরাধকে ঘৃণা করো। অনেক সময় মানুষ না বুঝে রাগের মাথায় হুট করে অথবা ইচ্ছাকৃত ভাবেই হোক, হয়তোবা কোনোভাবে কারো কাছে প্রভোগ হয়ে কি একটা অন্যায় কাজ করে ফেলে যেটা তার করা উচিত নয়, কিন্তু পরবর্তীতে সে কি করে, সে যখন বুঝতে পারে সে আপনার আফসোস করে না? বলেন, তাহলে এইটা হচ্ছে আপনার মূল কনসেপ্ট যে অপরাধকে তুমি ঘৃণা করো না, অপরাধীকে তুমি ঘৃণা করো না, অপরাধকে ঘৃণা করো। এই জন্যই মনোবিজ্ঞানী এবং বড় বড় আইনবিদ যারা তাই এই কথাটা বলছেন। তো আমাদের বর্তমানে এই শাস্তি বা পানিশমেন্ট দেওয়ার মূল উদ্দেশ্য কিন্তু এইটা। সেটা কি? সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে সে বারবার ভুল না করে, অর্থাৎ এই শাস্তিটা দেওয়ার মাধ্যমে সে যাতে অনুশোচনা বোধ তার মধ্যে সৃষ্টি হয়, সে যাতে বুঝতে পারে যে আসলে তার অন্যায়টা কোথায় হয়েছে, তার ভুলটা কোথায় হয়েছে, এই জিনিসটা বোঝানোর কারণে শাস্তিটা দেওয়া হয়। অনেক সময় মানুষ স্বাভাবিক পর্যায়ে চলে আসে, একটা ভুল করার পর সে যখন শাস্তি পায়, সেই শাস্তিতে মাধ্যমে সে নিজেকে অনুশোচনা বোধ করে, সূচনা বোধ করার পরে সে একটা সময় ভালো মানুষে পরিণত হয়ে যায়। তো এই জন্যই মূলত কি শাস্তিটা দেয়া হয়। আচ্ছা, এখানে একটা জিনিস ছোট করে বলি, যদিও সেটা ইরেলেভেন্ট বিষয় আপনাদের প্রশ্নের সাথে, তারপর আমি একটু বলি। এই যে মানুষ জেল খাটে,
ধরেন 1 বছর হোক, 7 বছর হোক, 10 বছর হোক, ইভেন 6 মাসই হোক না কেন, যখন একটা মানুষ জেল খেটে বের হয়ে আসবে, সে কিন্তু এখন পরিপূর্ণ ভালো একজন মানুষ। সে কোনো একটা ভুল করছিল, যার কারণে সে শাস্তি পাইছে। সাজা খেটে আসার পরে এখন সে পরিপূর্ণ ভালো মানুষে পরিণত হয়েছে। কিন্তু তারপরও সমাজের মানুষজন, ইভেন তার পরিবারের মানুষজন তাকে কি ভালো চোখে দেখবে বলেন তো? না। জি না। দেখবে না। তাহলে দেখেন, আমরা মানুষকে অপরাধী করে গড়ে তোলার পিছনে আমরা নিজেরাই কিন্তু দায়ী। আমরা নিজেরা দায়ী না? বলেন। একটা মানুষকে সব সময় আইনে বলা হচ্ছে যে তোমরা অপরাধীকে ঘৃণা করো না, অপরাধকে ঘৃণা করো। সাজাপ্রাপ্ত হয়ে যাবার পর সে যখন ব্যাক করবে তাকে তোমরা আপন করে নাও। কিন্তু সমাজের মানুষ তো আপন করে নেয়ই না, কটু দৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে দেখে। ইভেন তার পরিবারের যে মানুষগুলো, আপন মানুষগুলো কেমন যেন পর হয়ে যায় না? তাহলে এই যে বিষয়টা, এইটাই কিন্তু একটা মানুষকে ভালো করতে গিয়েও আবার খারাপ দিকে পিছায় নিয়ে আসে, তাই না? একটা মানুষ যখন দেখে যে সে একদম ভালো মানুষে পরিণত হয়ে গেছে, তাকে তার সমাজ তাকে একসেপ্ট করতেছে না, সমাজ তো দূরের কথা, তার পরিবারই তাকে একসেপ্ট করতেছে না, তখন কিন্তু সেই মানুষটা হাজার চেষ্টা করে যখন দেখতেছে যে না আমি পারতেছি না, তখনই কিন্তু সে খারাপ রাস্তাটা আবার নিয়ে চলে যায়, আবার খারাপ রাস্তায় চলে যায় না, টার্ন আউট করে না। কারণ একটা কথা মনে রাখবেন, মানুষ কিন্তু একা থাকতে পারে না। আপনি যত বড়ই পাষাণ হন না কেন, আপনি যত বড়ই পাওয়ারফুল পার্সন হন না কেন, আপনি কিন্তু একা থাকতে পারবেন না। আপনার পরিবার লাগবে, পরিবার না হলে আপনার ফ্রেন্ড লাগবে, মানে কিছু না কিছু, কোনো না কোনো মানুষ, ক্লোজ পার্সন আপনার দরকার আশেপাশে, ঠিক কিনা? তাহলে এই ক্লোজ পার্সন গুলাই যখন তাকে একসেপ্ট করে না, তখন কিন্তু সে বাধ্য হয়ে খারাপ রাস্তায় চলে যায় আবারও। তাহলে কোনো না কোনো ভাবে আমরা যদি বলি, আমরা সমাজে কিন্তু একটা মানুষকে, অর্থাৎ অপরাধীকে যখন সে সাজাপ্রাপ্ত হয়ে নিজে অনুশোচনাটার মাধ্যমে সে যখন ফিরে আসে অনুশোচনা বোধ নিয়ে, তখন কিন্তু তাকে আমরা ভালো হতে দিই না। দেই কি? বলেন দেই? আচ্ছা, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। ঠিক আছে, তাহলে শাস্তির মূল লক্ষ্য কি? শাস্তির মূল লক্ষ্য হচ্ছে অপরাধীর অনুশোচনা সৃষ্টি করা। আচ্ছা যাই হোক, তো শাস্তি হিসেবে কিরকম শাস্তি আছে আমাদের? আমাদের দণ্ডবিধিতে আমরা জানি যে শাস্তি সম্পর্কে দণ্ডবিধিতে উল্লেখ করা হয়েছে, তাই না? দণ্ডবিধিতে কি উল্লেখ করা হয়েছে? দণ্ডবিধিতে বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হয়েছে। অর্থদণ্ড, কারাদণ্ড, শারীরিক দণ্ড, সামাজিকভাবে অপমান, ঠিক আছে? এগুলো বিভিন্ন ধরনের অপরাধের কথা, দণ্ডের কথা বলা হয়েছে। কিন্তু মূলত দণ্ড যদি আমরা বলতে চাই, স্পেসিফিক্যালি এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, অর্থাৎ এটাকে যদি আমরা ক্লারিফাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে শাস্তি হচ্ছে আপনার কয় প্রকার? 5 প্রকার। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে হচ্ছে আপনার কি অর্থদণ্ড, এরকম। যাবজ্জীবন কারাদণ্ড আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে আপনার কি, আপনার কি বলে থাকে, হ্যাঁ কারাদণ্ড, শুধুমাত্র কারাদণ্ড যেটা, সেটা হচ্ছে সশ্রম বা বিনাশ্রম। আর যাবজ্জীবন কারাদণ্ড তো সশ্রম, এটা কোনো কোনো ই নেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার শাস্তি। তো যাই হোক, শাস্তির বিভিন্ন শাস্তি সম্পর্কে তো কোনো সমস্যা নাই, ক্লিয়ার বুঝতে পারছেন না? শাস্তি সম্পর্কে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন শাস্তির বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করি। তত্ত্ব মানে কি? থিওরিটিক্যাল পানিশমেন্ট, ঠিক আছে? অর্থাৎ মূলত এই যে আপনার শাস্তি, এই শাস্তিটা আসলো কোত্থেকে? শুরুর দিকেই তো শাস্তি আসে নাই, তাই না? মানুষ অপরাধ করতো, একটা সময় এমন ছিল যে মানুষ মানে ইচ্ছা মতন সে মারামারি, কাটাকাটি, রাহাজানি চলে যাচ্ছে, কোনো ধরনের কোনো শাস্তি হচ্ছে না, কোনো বিচার হচ্ছে না, কিছুই হচ্ছে না। ইভেন এখনো অনেক গ্রামে এরকম আছে যেখানে আইনকে মানা হয় না। অনেক অজপাড়াগায় অনেক গ্রাম আছে যেখানে যে আপনার অনবরত খুন খারাপি হতে থাকে, যেখানে মনে করেন আপনার সাথে একটু বাকবিতণ্ডা হয়েছে, বাস খুন করে ফেলছে, এটার কোনো বিচার নাই। ইভেন ওই গ্রামটাতে পুলিশই প্রবেশ করতে পারে না, এমন একটা অবস্থা আছে। কিন্তু অজপাড়াকে আপনারা যদি খুঁজেন, এরকম অনেক গ্রাম আছে এখন পর্যন্ত, যে জায়গায় শিক্ষা আপনার আইনের আশ্রয় যেন। আমরা বেশি দূরে যাই কেন, যে চাকমা যে ইচার, যেমন যে এই যে সিলেটে তো এখানে মোটামুটি অনেকেই আছেন। সিলেটে যে কি যেন একটা জায়গা আছে না, যেখানে ওই যে চাকমা মুরুঙেরা যে আস্তানা, ওরা কি আইনটাকে মানে? বলে, আমার জায়গাটার নাম মনে নেই, নাকি সরি এটা বান্দরবান মনে হয়, সরি সরি সরি, বান্দরবানে কি জানি একটা জায়গা আছে, খেয়াল নেই।
সিলেটে উপজাতিরা আছেন স্যার, সিলেটে উপজাতিরা আছেন স্যার। সিলেটে আচ্ছা। মণিপুরি আছে স্যার ম্যাম, মণিপুরি। উপজাতি তো আছে, সেটা তো জানি। হ্যাঁ, সকল জি। উপজাতি যে মানে না বিষয়টা তা না। সকল জি। উপজাতি তো মানে, কিছু কিছু জায়গা আছে যেই জায়গাটাতে ওরা নিজেরাই নিজেদের গোষ্ঠী, ওদের নিজেদের রাজা আছে, নিজেদের আছে, মানে ওরা ওরা বাহিরে আসে না, এবং বাহির থেকে কেউ প্রবেশ করলে সেই জায়গায় ওরা মানে না। এটা একটা বান্দরবনে জায়গা স্যার, এটা বান্দরবনে ইয়েতে স্যার, পার্বত্য চট্টগ্রাম এরিয়ায় স্যার এগুলা বেশি। ওরা হ্যাঁ আছে, ওরা কিন্তু কি আপনি ওদের এলাকায় ঢুকছেন, কোনো কথা নাই বার্তা নাই, আপনার মাইন্ড ফেলাবে ওরা, এটাই ওদের। এই জিনিসগুলোতে একদিনে তৈরি হয়নি। পানিশমেন্ট মূলত অপরাধীর প্রতি শাস্তি প্রয়োগের পিছনের যুক্তি বা উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে। নিচে শাস্তির প্রধান তত্ত্বগুলো উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে। প্রথমত প্রতিকারমূলক তত্ত্ব। ঠিক আছে, প্রতিকারমূলক তত্ত্ব মানে হচ্ছে আপনার কি, রিট্রিবিউটিভ থিওরি। রিট্রিবিউটিভ থিওরিটা আবার কি? আচ্ছা, আর এটা হচ্ছে ধরেন মনে করেন কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে ফেলে, তখন আদালত তাকে কি করবে বলে, আদালত তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেবে। তার কারণ হচ্ছে এই অপরাধের জন্য এটাই তার উপযুক্ত শাস্তি। আপনি একটা মানুষের জীবন নিয়ে নেবেন, আপনাকে কি আদালত খোলাভাবে ছেড়ে দিবে? নিশ্চয়ই না। আপনাকে হয় মৃত্যুদণ্ড দিবে, তা না হলে যাবজ্জীবন কারাদণ্ড, আপনি সারা জীবন আপনি জেলে থাকবেন, এরকম হতে পারে। তাহলে এই জিনিসটাকে বলা হয় প্রতিকারমূলক বা ডিস্ট্রিবিউটিভ থিওরি। তার মানে হচ্ছে এই তত্ত্ব অনুযায়ী অপরাধীকে শাস্তি দেওয়া উচিত, কারণ সে অপরাধটা করছে। যে ন্যায় বিচারের ভিত্তিতে আপনার কি খুনের বদলে খুন। এটা যেমন সৌদি আরবে আছে না, আমাদের বাংলাদেশে তো নাই, সৌদি আরবে আছে না। সৌদি আরবে কিন্তু আপনার চুরি, আমাদের যেমন বাংলাদেশে চুরি করছেন, চুরির শাস্তি 3 বছরের কারাদণ্ড, বা অনেক সময় কারাদণ্ডও দেওয়া হয় না, আপনি মানে জরিমানা করে আপনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সৌদি আরবে জিনিস নেই, আপনি যে হাত দিয়ে চুরি করছেন আপনার সেই হাতটাই কেটে ফেলবে। হ্যাঁ, আপনারা মোটামুটি সবাই হয়তো জানেন সৌদি আরবে কোনো আদালত কিন্তু নাই। আদালত, তারপরে হচ্ছে বিচারক, তারপরে হচ্ছে উকিল, এগুলো কিন্তু নাই। সৌদি আরবে মসজিদই হচ্ছে আপনার আদালত, এবং মসজিদের যে ইমাম সাহেব উনিই হচ্ছেন বিচারক, ঠিক কিনা? ওখানে কি 3 বছর 4 বছর এগুলোর শাস্তি না। ওই জায়গায় কি করা হয়, আপনার চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। আপনি একটা মানুষ মারছেন, আপনার গর্দান যাবে, আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই। ঠিক আছে, আপনি এক চুরি করছেন, যে দিয়ে আপনার হাত কেটে ফেলা হবে, আর কোনো কথা নেই, এটা আর কোনো কথাই নেই, এরকম। তাহলে আপনি যেহেতু একটা মানুষকে খুন করে ফেলছেন, তাহলে আপনার শাস্তিটাও হবে এশিয়া মহাদেশ, কেটে কেটে মনে আসছে। করেন যে শাস্তি যাচ্ছে না ম্যাম। এই যে যুক্তরাষ্ট্রের যে শাস্তি ব্যবস্থা, এই শাস্তি ব্যবস্থাগুলো আপনার কি যেহেতু সেম, সো কি এখানে আপনার শাস্তি গুলো ওরকম মৃত্যুদণ্ড বা মানে একটু ফ্লেক্সিবল করা হয়েছে আর কি। যাই হোক, রিট্রিবিউটিভ থিওরিটার মূল কথা হচ্ছে আপনি অপরাধ করছেন, অপরাধের বিনিময়ে আপনাকে শাস্তি পেতেই হবে, এর কোনো মাপ নেই। এটা হচ্ছে আপনার রিট্রিবিউটিভ থিওরি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার আমরা আসি প্রতিরোধমূলক তত্ত্ব বা ডিটারেন্ট থিওরি। এটা কি বলা হয়েছে? এই তত্ত্ব অনুযায়ী শাস্তির উদ্দেশ্য হলো অপরাধী বা অন্যান্য মানুষকে ভবিষ্যতে একই ধরনের অপরাধ থেকে বিরত রাখা। আচ্ছা, এটা হচ্ছে আপনার সেম অপরাধ যাতে সে বারবার না করে। দেখেন, আপনি একটা আগের যে শাস্তিটা সেটার সাথে আমি একটু ডিফাইন করি। দেখেন, আপনি যে অপরাধটা করে ফেলছেন, ঠিক আছে, সেই অপরাধের কোনো মাফ নেই। ওকে, আপনি যে অপরাধটা করে ফেললেন সেই অপরাধের কোনোই মাফ নাই। খুন করছেন, তাহলে এখানে আপনাকে কি মানে আরেকটা সুযোগ দেওয়া যায় যে যাতে আপনি আর কোনোদিন খুন না করেন? ভাই, আপনি যারা খুন করছেন সে কি আর ফেরত আসবে?
এটা কি চুরি? যে আপনি চুরি করছেন, সেই টাকাগুলো, যে জিনিসগুলো আপনি চুরি করছেন সেই টাকাগুলো আপনি আবার মালিককে ফিরাই দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, মালিক কিছু টাকা জরিমানা করে আপনাকে ছেড়ে দিল, কারণ সে তো তার সম্পত্তি ফেরত পাইছে। এটা কি তাই? আপনি একটা মানুষকে মেরে ফেলছেন, খুন করে ফেলছেন, এখানে কি আর কোনো কথা আছে? বলেন জি জি ম্যাম। না, এটা বলেন। এটা সর্বোচ্চ অপরাধ। সর্বোচ্চ অপরাধ। আর প্রতিরোধমূলক হচ্ছে আপনার ছোটখাটো যে অপরাধগুলো, ধরেন আপনি ঘুষ নিছেন, দুর্নীতি করছেন, যদিও ঘুষ বা দুর্নীতি একটা কঠোর শাস্তি, কিন্তু আপনাকে যদি মনে করেন যে করা হয়, একটা সুযোগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আর নাও করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যদি মনে করেন যে আপনাকে আমি শাস্তি না দিয়ে ছেড়ে দিই, ঠিক আছে, আপনি ঘুষ নিছেন, আপনাকে আমি শাস্তি না দিয়ে কিছু টাকা জরিমানা করে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কিছু টাকা জরিমানাও ধরেন আমি করলাম, হ্যাঁ, তাহলে অন্যরা একটা চান্স পেয়ে যাবে যে আরে সমস্যা নাই তো, এটা একটু কথাবার্তা বলা হয়, একটু জরিমানা করে, একটু বকা টকা দেয়, তারপর তো ছেড়েই দেয়, তাই না? এটা চিন্তা করে মানুষ আবার ওই কাজগুলো করবে কিনা বলেন? করবে। করবে কিনা? করবে। করবে স্যার। হ্যাঁ। তাহলে তাহলে ঘুষ আপনার ভয় পাবে, ওনারাও ভয় পেয়ে পড়বে যে না, একটু শাস্তি বা এই ধরনের অপরাধ করা যাবে না, এই ধরনের অপরাধ যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কঠোর শাস্তি হতে পারে, তাই না? তো এই জন্য সেটা সে করবে না। তাহলে এটা হচ্ছে প্রতিরোধমূলক, মানে আপনার যখন রোগ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আপনার যেটা থাকে সেটা হচ্ছে প্রতিষেধক বা প্রতিকার। আর যখন আপনার রোগটা হয় না, তার আগ দিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করতে থাকি যাতে কোনো ধরনের রোগে আমরা আক্রান্ত না হই, তাই না? বলেন। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা, গেল। এরপরে কি বলা হয়েছে দেখেন। আমার আমার কি মানে নেটওয়ার্ক অনেক সমস্যা হচ্ছে, মাঝে কিছু মাঝে বুঝতেছেন সমস্যা না হচ্ছে। কথাবার্তা মাঝে আমার? মাঝে সমস্যা জি হচ্ছে। ভেঙে ভেঙে হ্যাঁ, আছে কথা। তাহলে বলতেছেন না কেন? হ্যাঁ, আমি আমি তো আমার মতো বলছিলাম ক্লাস ম্যাম। নিয়ে যাচ্ছি, বলছি। আমি তো আমার মতো ক্লাস নিয়ে যাচ্ছি, বলবেন না? কি করব বলেন, আমার নেটের সমস্যা হচ্ছে জন্য আমি কি করছি, এমবি দিয়ে ক্লাস নিচ্ছি, কি করব বলেন? এই যে আর্ট কোয়ার্কটা হলো আমাদের, আমি বলি আমাদের যে আর্ট কোয়ার্কটা হলো না, এই আর্ট কোয়ার্কটা হওয়ার পরে অনেক জায়গায় এই সমস্যাটা হচ্ছে, বুঝছেন? আচ্ছা, আমি আবার লিভ নিচ্ছি, লিভ নিয়ে আবার ঢোকার চেষ্টা করতেছি, সমস্যা নেই। এখন কথা শুনতে পান? এখন শোনা যাচ্ছে। জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাম। শোনা এখন তো যাচ্ছে। আবার আমি কথা শুনি না। হ্যালো, আরে কাহিনী জি রে, ম্যাম। হ্যাঁ, আমি কথা শুনি না, দূর। হ্যালো।
ক্লাসের সাউন্ড শোনা যাচ্ছে না যে। হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? জি ম্যাম, জি। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমিও শুনতে পাচ্ছি। কি যে ঝামেলা হয় 2 মিনিট পর পর। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার করে দেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে এবার? জি। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, সমস্যা হলে একটু বলবেন। হ্যাঁ, আমি তো ক্লাস নিতে থাকি, এত মানে আমি এদিকে কনসালটেট থাকে, এজন্য শুনতে অনেক সময় খেয়াল করি না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রতিরোধমূলক তত্ত্ব, মানে একজনকে দেখে আরেকজন শিখবে। এরপরে আমরা দেখব কি? এরপরে আমরা দেখব হচ্ছে আপনার কি সংশোধনমূলক তত্ত্ব, সংশোধনমূলক। অর্থাৎ রিফর্মেটিভ। হ্যাঁ, এটা হচ্ছে সংশোধন করা। সংশোধনমূলক তত্ত্বটা সাধারণত হচ্ছে আপনার ওই যে জুভেনাইল ডেলিকুয়েন্সিকে বলা হয়, অর্থাৎ ছোট শিশুদেরকে। অনেক সময় একটা ছোট শিশু বাচ্চা এমন কোনো অপরাধ করে ফেললো যেটা শাস্তিযোগ্য অপরাধ দণ্ডবিধি অনুযায়ী, তাহলে এই বাচ্চাটাকে কি আপনার মানে জেল হাজতে রাখা হবে? বলেন, তাকে জেলে কঠোর পরিশ্রম করতে দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে? না। তো এই বাচ্চাটা দেখেন, সাধারণত টিনেজ বয়সে বাচ্চারা কোনো না কোনো অপরাধ করে। প্রত্যেকটা বাচ্চা, আপনার বাচ্চা মনে করেন খুব ভালো মানুষ, খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, পড়াশোনা থেকে নিয়ে শুরু করে আপনার সাথে ভদ্রতা, মানে কোনো অংশে কমতি নাই আপনার ছেলের, সব দিক দিয়ে ভালো। তারপরে দেখা যায় টিনেজ বয়স কিছু না কিছু দিক থেকে তার মধ্যে একটা সমস্যা তৈরি হয়। হয়তো বা সে বাইরে সব দিক ঠিকঠাক, কিন্তু বাসায় হয়তো বা সে একটু রাগ বিহেভ করতেছে তার বাবা মার সাথে। ঠিক আছে? এই যে বিষয়গুলো, এগুলো কেন হয়? এটা আমাদের বাবা মা হিসেবে, প্যারেন্টিং হিসেবে আমাদের সবারই এটা কিন্তু কম বেশি জানা, বিশেষ করে যারা মায়েরা আছেন তাদের সবারই কম বেশি এই জিনিসটা জানা। হ্যাঁ, এবং যারা স্কুলে আছেন বাচ্চাদেরকে দেখেন সবাই জানে এটা তো টিনেজ অবস্থায় ওরা এরকম করবে, তার কারণ হচ্ছে ওদের একটা হরমোনাল গ্রোথ হতে থাকে, হরমোনাল চেঞ্জ আসতে থাকে, যেটার কারণে ওরা খিটখিটে মেজাজ থাকে। ওরা ওই সময় নিজেদেরকে রাজা বাচ্চা মনে করে। ঠিক আছে? ওরা মনে করে আমি যা বলছি তাই, মানে অর্থাৎ সোজা কথা, ওই সময় তাদের রক্তটা গরম থাকে। আপনি নিজে সময় একবার তাদের আপনার নিজের কথাটাই চিন্তা করেন। শারীরিক মানসিক আজকে পরিবর্তন থেকে আসে, তো এই জন্য। মানসিক একটা পরিবর্তন আসে। আজকে থেকে আপনি চিন্তা করেন, আজকে থেকে আপনি 10 বছর আগে যে বিহেভটা করতেন, 10 বছর পরে কি আপনি এখন, আপনি কি সেই বিহেভটা করেন আপনার বাবা মার সাথে? বলেন। আগে জি না, না। না আপনাকে যদি ম্যাম। কেউ কোনো কথা বলতো, আপনি সাথে সাথে করতেন। আপনাকে যদি আগে কেউ কোনো একটা কথা বলতো, সেটা হতে পারে আপনার ফ্রেন্ড বা আপনার টিচার, এনিওয়ে যে কেউ, আপনাকে এত বড় কথা বললো কেন, আপনি একদম খুব মানে খুব অ্যাটিটিউড, খুব ইগো নিয়ে চলতেন। আজকে 10 বছর পর কি আপনার সে মধ্যে সেই ইগোটা আছে? বলেন। নাই। সেই ইগোটা কিন্তু আপনার মধ্যে আজকে নাই, তাই না? সেটা হোক ছেলেদের ক্ষেত্রে বা সেটা হোক মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার কি, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার মনে করেন যে 10 বছর পর আপনার যে বিহেভটা আসছে সেটা কি এমনি এমনি আসছে? সংশোধিত হয়েছেন আপনি। তাহলে এই সংশোধনমূলক তত্ত্বটার মূল উদ্দেশ্যও হচ্ছে আপনার এই তত্ত্বটা অপরাধীকে শুধরে দিবে, শুধরে নেওয়ার একটা সুযোগ দেওয়া হয়, অর্থাৎ শাস্তির পরিবর্তে তাকে শিক্ষা, পরামর্শ, কাজের সুযোগ দিয়ে সমাজে একটা পুনর্বাসনের চেষ্টা করা হয়। অর্থাৎ নতুন করে তুমি তোমার জীবনটাকে শুরু করো। আমাদের সন্তানরা যখন কোনো একটা অন্যায় করে, হ্যাঁ, অ্যাজ এ গার্ডিয়ান আমরা কি করি বলেন তো? টিচার হিসেবে এবং গার্জিয়ান হিসেবে আমরা কি করি? আমরা কিন্তু আমাদের সন্তানকে প্রথমেই শাস্তি দেওয়ার চেষ্টা করি না, আমরা কি করি? ওকে বোঝানোর চেষ্টা করি, তাই না? ইভেন জি। যখন জি মনে ম্যাম। করেন যে ওর সাথে কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে ও যাতে ভেঙে না পড়ে সেটার জন্য আমরা কিন্তু তার মনোবলটাকে শক্ত করার চেষ্টা করি, যে যা হয়েছে হয়েছে, তুমি আবার তোমার লাইফটাকে সুন্দর মতো গুছানোর চেষ্টা করো, তুমি ঘুরে দাঁড়াও, তাই না? তুমি স্টাবলিশড হও, তুমি ঘুরে দাঁড়াও। এই যে বিষয়গুলো আমরা বলি, এইটাকেই কেন বলি? বাচ্চাটাকে আরো স্ট্রং করার জন্য, সংশোধন করার জন্য। এইটাই মূলত সংশোধন করার আপনার জন্য। তত্ত্বের বিষয়, যে একটা
মানে যুবক যদি কোনো চুরি করে ফেলে, অর্থাৎ তাকে জেলে পাঠানোতে হবে, জেলে পাঠানোর বদলে তাকে যাতে আমরা প্রশিক্ষণ কেন্দ্রে পাঠাই, যে জায়গায় আপনার মানে তাকে বিভিন্ন কাজের মধ্যে আমরা যাতে কি করতে পারি, ইনভলভ করে দিতে পারি, বিভিন্ন কাজের করতে মধ্যে পারি। আমরা যাতে তাকে ইনভলভ করে দিতে পারি। এটাই আমরা কি করি, বাচ্চারা যখন কোনো একটা অন্যায় করে আমরা মারধর করা শুরু করি, কিন্তু এটা কিন্তু বই না। আমরা তাকে বুঝিয়ে আমরা যদি তাকে বিজি করে ফেলি, ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনার একাডেমিক সে কাজে বিজি রেখে, তারপরে ধরেন আপনার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যেমন হস্তশিল্প শিখতে, অর্থাৎ কোন একটা স্কিল ওকে শিখায় ব্যস্ত রাখা, আগ্রহ রাখা, যাতে করে আপনার মনে করেন যে সে যাতে আস্তে আস্তে কি হয়, সে যাতে আস্তে আস্তে আপনার ওই কাজটার প্রতি তার আগ্রহ সৃষ্টি হতে থাকে, এবং তার মনের মধ্যে যদি একটা জিনিস আসে যে হ্যাঁ এই 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 কাজটা করে হয়তো বা আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, তাই না? এইটাই হচ্ছে কথা। তো ওইটাই আর কি, যুবক যারা জুভেনাইল ডেলিকুয়েন্সির কথাই মূলত এখানে বলা হয়েছে, যে মানে এখানে মানে যুবককে অর্থাৎ অপরাধীকে সরাসরি শাস্তি দেওয়া হয় না, তার পরিবর্তে শিক্ষা, পরামর্শ, কাজের সুযোগ এগুলাই দেওয়া হয়, দ্যাটস এটার পিছনে। আচ্ছা যাই হোক, আপনাদের যেহেতু শুক্রবার এটার পরীক্ষা, সেটা আমাকে ওভারভিউ করে টানতে হবে তাড়াতাড়ি। তো প্রথমে এরপরে কি আসছে, এরপরে হচ্ছে নিবারণমূলক তত্ত্ব, প্রিভেন্টিভ থিওরি, ঠিক আছে। আচ্ছা এটা কি, এটা হচ্ছে আপনার এমন একটা বিষয় যে একটা মানুষ যে কিনা আপনার মানে সব সময় সে অপরাধ করতেছে, তার কাজই হচ্ছে অপরাধ করা, বারবার অপরাধ করে, ঠিক আছে, বারবারই তাকে সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হয়, বারবারই সে অপরাধ, তার মানে সে হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে। তাহলে এই ধরনের ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া, যাতে করে কি হয়, সে যাতে সমাজ থেকে দূরে থাকে, এবং সমাজ থেকে দূরে থাকার ফলে বাকিরা যাতে তার কাছ থেকে নিস্তার পায়, এবং তারাও যাতে কি আর এই ধরনের অপরাধ না করে, অর্থাৎ এই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। কারণ যখন আমি বুঝে ফেলতেছি যে এই আর ঠিক হবে না, কিছু কিছু আছে না যে তারা কখনো ঠিকই হয় না, আপনি যতই চেষ্টা করেন না কেন তাকে ঠিক করা, সে কখনো ঠিক হবে না, আছে না এরকম কিছু মানুষ? তাহলে জি যখন আপনি ম্যাম আছে। দেখতেছেন যে এই মানুষটা কখনো ঠিক হচ্ছে না, এই মানুষটার প্যারাতে আপনি নিজে পাগল হয়ে যাচ্ছেন, আপনার লাইফ সেটিং এ চলে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে কি করবেন, তখন সেই ক্ষেত্রে তার কাছ থেকে দূরে চলে আসার চেষ্টা করবেন। তো এই জিনিসটাই বলা হচ্ছে, যখন দেখা যাচ্ছে আদালত যখন দেখতেছে যেটা একটা সিরিয়াল কিলার বা মানে এটা আপনার মনে করেন যে অভ্যাসগত ভাবে সে অপরাধী, সে কখনো ঠিক হবে না, উল্টা সমাজের জন্য সে ক্ষতিকারক, তখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রেখে দাও, যাতে তাকে সে সমাজে ফেরত না পাঠানো হয়। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এগুলো একটু দেখে নিবেন, আশা করি আপনারা পারবেন। তাহলে আমাদের শাস্তির মূল উদ্দেশ্য কি, চারটা উদ্দেশ্য থাকবে, একটা হচ্ছে প্রতিশোধমূলক, প্রতিরোধমূলক, সংস্কারমূলক, সুরক্ষামূলক, এগুলো। আচ্ছা শাস্তি কি অপরাধী নিরোধ কার্যকর হতে পারে? আচ্ছা শাস্তি কি অপরাধ নিরোধে কার্যকর হতে পারে? হ্যাঁ অবশ্যই পারে, যে আপনাদেরকে বুঝাইলাম না, এই প্রশ্নটাই আপনার একটু ঘুরায় বসে। প্রতিরোধের মাধ্যমে হতে পারে, তারপরে হচ্ছে আপনার কুসংস্কার যে বা সংস্কার বা পুনর্বাসন যেটা, সেটার মাধ্যমে হতে পারে, ঠিক আছে, সংস্কার বা পুনর্বাসনের মাধ্যমে হতে পারে, তারপরে হচ্ছে আপনার ইসের মাধ্যমে হতে পারে, কি বলে এটাকে, প্রতিরোধের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে অপরাধের শাস্তির যে কার্যকারিতা, এই কার্যকারিতা যাতে আর না হয় সেদিকে হতে পারে, ঠিক আছে। মূলত অনেকগুলো বিষয় এখানে আছে, যেগুলো অলরেডি পড়াইছি, ওই জিনিসগুলাই। বিকল্প পন্থা হিসেবে যে প্রাথমিক শিক্ষা বা সচেতনতা, বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে, একটু সামাজিক অর্থনৈতিক বৈষম্য দূর করা, এগুলাই আশা করি পারবেন। এবং এটাও আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি যে ফৌজদারি ন্যায় বিচার অনুযায়ী কতগুলো শাস্তির ব্যবস্থা আমাদের আছে, ঠিক আছে। ফৌজদারি ন্যায় বিচার অনুযায়ী আমাদের 5 ধরনের শাস্তির ব্যবস্থা আছে, এই যে অলরেডি আমি বলে ফেলছি, এগুলাই এখানে একটু ডিসক্রাইব করে দেওয়া হয়েছে, যেহেতু আপনাদের পরীক্ষা একদম ঘরের দরজায়, তাই আমি একটু হালকা করে টান দিয়ে যাচ্ছি, নিজেরা দেখে নেবেন। যেমন কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট, একটা একটু বুঝে। কারাদণ্ড দেওয়ার উদ্দেশ্য কি, অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা, অপরাধীকে শাস্তি দিয়ে তাকে অপরাধের ভয়াবহতা বোঝানো, যে তুমি যদি এই অপরাধটা আবারও করো তোমার এই ধরনের শাস্তি হতে পারে, এবং তাকে অপরাধ হতে মানে শাস্তি পেতে দেখে বাকিরা যাতে সচেতন হয়ে যায়, সেইটা অর্থাৎ পুনর অপরাধ যেটা, সেটা আর কি মানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। অপরাধীকে সংশোধনের সুযোগ দেওয়া, এইটাই হচ্ছে ব্যাপার। এরকম করে বাকিগুলো যেমন 5টা গ্রাউন্ড আমি বলছি, সেই 5টা গ্রাউন্ডে আপনার করা, তার মানে মূল উদ্দেশ্য হচ্ছে কি, মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিরোধমূলক, প্রতিশোধমূলক, সংশোধনমূলক, আর হচ্ছে প্রতিরোধমূলক, প্রতিস্থাপনমূলক, দ্যাটস ইট, এইটুকু, আর বেশি না। আচ্ছা জুরিসপ্রুডেন্স বা আইন
আইন, তত্ত্ব, সম্পত্তি, প্রপার্টি কথাটি বিভিন্ন ভিন্নার্থে ব্যবহৃত হয়ে থাকে। নিম্নে এর প্রধান অর্থগুলো আচ্ছা, জুরিসপ্রুডেন্সটা কি? জুরিসপ্রুডেন্সটা কি বলেন? আইন বিজ্ঞান, এটা আমরা জানি না? আইন বিজ্ঞান ম্যাম। জি স্যার, জানি। হ্যাঁ, জুরিসপ্রুডেন্স হচ্ছে আমাদের কি? আইন বিজ্ঞান। তাহলে আইনের এই হ্যাঁ 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 আইনের ভাষা বা আইন বিজ্ঞান যেটাই বলেন না কেন আইনের আপনি। দর্শন আইনের দর্শন বা তাত্ত্বিক। হ্যাঁ, তাহলে এই যে জুরিসপ্রুডেন্স যেটা, এই জুরিসপ্রুডেন্সটা হচ্ছে আপনার কি? জুরিসপ্রুডেন্স কথাটা বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থে এটা প্রকাশিত হয়। যেমন ভৌত সম্পত্তি, তারপর হচ্ছে অভৌত সম্পত্তি। আচ্ছা, একটু হালকা করে বুঝাই। আসলে জিনিসগুলা একটু মানে ভালো মতো ডিসকাস না করলে আসলে বোঝানো যায় না। তারপরও যেহেতু আপনাদের পরীক্ষা একদম ঘরের দরজায়, আমি হালকা করে টেনে দিচ্ছি, আপনাদের নিজেদের পড়তে হবে। যাই হোক, ভৌত সম্পত্তি জিনিসটা কি? ভৌত সম্পত্তি হচ্ছে এমন একটা বিষয় যেটা নাকি আপনার ওই যে কি বলে এটাকে, জমির সাথে আটকে থাকে, ঠিক আছে? স্থাবর সম্পত্তির সাথে আটকে থাকে। স্থাবর সম্পত্তি ম্যাম, স্থাবর সম্পত্তি। দেখুন আপনার কি বলবো, জমি, ঘর, বাড়ি, হ্যাঁ, এরকম এইগুলা হচ্ছে আপনার কি? ভৌত সম্পত্তি। অভৌত সম্পত্তি কি? যেগুলো আপনার দেখা যাচ্ছে না, যেমন ট্রেড লাইসেন্স, তারপরে ধরেন ব্যাংকে যে আপনার টাকা আপনি জমা রাখছেন, তারপরে হচ্ছে তারপরে ঋণ বা বন্ডের দাবি। ধরেন কোনো সঞ্চয়পত্র কিনলেন, আপনি সঞ্চয়পত্র কিনলেন, যেমন একটা গহনা কিনলেন, টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে গহনা কিনলেন, গহনাটা তো আপনার হাতে থাকতেছে, এটা তো আপনি ধরতে পারতেছেন, তাই না? কিন্তু আপনি যখন একটা সঞ্চয়পত্র ব্যাংক থেকে কিনবেন টাকা দিয়ে, ধরেন 1 লাখ টাকা দিয়ে আপনি একটা সঞ্চয়পত্র কিনছেন, আপনি তো ভাবতেছেন যে আপনার কাছে সঞ্চয়পত্র আছে, কিন্তু ওটা কি আপনি ধরতে পারতেছেন? পারতেছেন না কিন্তু। না, কাগজটা পাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু ওই টাকাটা পাচ্ছেন না, ওটা কিন্তু আপনার ব্যাংকেই থেকে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে ট্রেড লাইসেন্স, কপিরাইট, হ্যাঁ, যা যা আছে আর কি, এগুলো সবকিছু আপনার অভৌত সম্পত্তি, চরিত্রগত অর্থে সম্পত্তি। আর আচ্ছা, এটা কি? চারিত্রিক যে বিষয়গুলো এগুলাকে বোঝাচ্ছে, যে চরিত্রগত আপনার সম্পত্তি। ব্যক্তিগত বনাম প্রাতিষ্ঠানিক সম্পত্তি। ব্যক্তিগত সম্পত্তি এমন কোন সম্পদ যা ব্যক্তির নিজস্ব ভোগের জন্য হয়ে থাকে, আর প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় সম্পত্তি এমন যা রাষ্ট্রের বা কোনো সংগঠনের নিয়ন্ত্রণাধীন। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি মানে আপনার নিজের ভোগের সম্পত্তি, আপনি নিজে একটা ফ্ল্যাট কিনছেন, নিজে একটা গাড়ি কিনছেন, এটা আপনার সম্পত্তি। আর যখন আপনার বিষয়টা হয়ে যাচ্ছে আপনার রাষ্ট্রীয় সম্পত্তি বা প্রাতিষ্ঠানিক সম্পত্তি, তখন সেক্ষেত্রে রাষ্ট্রের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা কণা সবই তার সম্পত্তি, এগুলো আর কি। তো তাইলে জুরিসপ্রুডেন্স সম্পত্তি বলতে আমরা সংক্ষেপে কি বুঝবো? জুরিসপ্রুডেন্স সম্পত্তি বলতে আমরা সংক্ষেপে বুঝবো যে এটা এমন একটা ধরনের সম্পত্তি যেটা শুধুমাত্র কোনো বস্তু নয়, বরং একটা আইনি ধারণা, হ্যাঁ, যার মধ্যে আপনার বস্তুগত জিনিস, অধিকার, দাবি, এমনকি ভবিষ্যতের প্রত্যাশাও থাকতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, জি ম্যাম। জি ম্যাম। এই হচ্ছে আমার বস্তুগত বিষয়। আল্লাহ, আচ্ছা, তাহলে এই গেল। এরপরে কি বলা হচ্ছে? এরপরে আপনার এগুলো যদি একটু পার্থক্য যদি আমরা দেখতে চাই, যেমন ভৌত সম্পত্তি হিসেবে আমরা দেখবো হচ্ছে যেগুলো সম্পত্তি ব্যবহার করা যায় না, জমি, বাড়ি, হ্যাঁ, এই জিনিসগুলো যেমন একটু আগে বললাম, যেগুলো দেখেন জমি, বাড়ি, হ্যাঁ, এগুলো আসবাবপত্র, এগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন, এগুলো হাত দিয়ে ধরতে পারতেছেন। অবৈধ সম্পত্তি যেগুলো পারতেছেন না, ঠিক আছে, সেগুলো হচ্ছে অবৈধ সম্পত্তি। যেমন কপিরাইট, ট্রেডমার্ক, তারপরে যে শেয়ার বপন, তারপরে এই যে আপনাদের যে সার্টিফিকেট, এগুলো অচল সম্পত্তি, হ্যাঁ, যেগুলো আপনার কোনো জায়গায় স্থানান্তর করা যাচ্ছে না, অর্থাৎ ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি যেটাকে বলা হয়, জমি, স্থায়ী স্থাপনা, এই সবগুলোই আর কি। এই তো মোটামুটি এগুলো একটু দেখে নেবেন নিজেরা। কান্দে যাচ্ছে, 42 বেজে গেছে অলরেডি। আচ্ছা, এবার হচ্ছে মালিকানা বা ওনারশিপ। মালিকানা বা ওনারশিপটা কি বলেন? মালিকানা বা ওনারশিপটা কি? আমরা জানি মালিকানা বা ওনারশিপ সম্পত্তির মানে হচ্ছে মালিক। আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এই সম্পত্তির ব্যক্তিগত বা ব্যক্তির সম্পত্তির অধিকার। মালিক। মালিকানা বা অধিকার আছে, ওনারশিপ আছে। ধরেন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের দ্বারা কোনো সম্পদ বা দ্রব্য বা সম্পত্তির উপর পূর্ণ অধিকার বা নিয়ন্ত্রণ বজায় থাকে, এরকম। ধরেন এই ফ্ল্যাটের মালিক আমি, আমার ফ্ল্যাট, এটার উপর আমার একটা ওনারশিপ আছে, তাই না? তো এইটা হচ্ছে আপনার কি? মালিকানা বা ওনারশিপ, এইটাই। হ্যাঁ, তাহলে মালিকানার বিষয়টা যদি আমরা বুঝতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আসতে হবে ব্যবহারের অধিকার, অর্থাৎ রাইট অফ ইউজ,
ঠিক আছে? আচ্ছা, রাইট অফ ইউজ অর্থাৎ এটা যে আপনার ব্যবহার করতেছেন, কিভাবে ব্যবহার করতেছেন। এখন মনে করেন যে আপনি মানে আমার বাসা ভাড়া নিচ্ছেন, তাহলে তো আপনি সম্পত্তির ওনার না, তাই না? তাহলে এই রাইট অফ ইউজটা এখানে দেখতে হবে। রাইট অফ এনজয়, আপনি কিভাবে এটা এনজয় করতেছেন, আপনার মানসিক শান্তি বা মানসিক প্রশান্তি আছে কিনা, আপনি এটা ট্রান্সফার করতে পারতেছেন কিনা। যদি আপনার নিজস্ব সম্পত্তি হয় তাহলে অবশ্যই আপনি ট্রান্সফার করতে পারবেন, নিজস্ব সম্পত্তি না হলে আপনি ট্রান্সফার করতে পারবেন না। লিজ দেওয়া থেকে নিয়ে শুরু করে তার উপহার দেওয়া, বিক্রি করা সবই পারবেন, যেটা আপনার যদি ওনারশিপ না থাকে পারতেছেন না। এই তো বিষয়টা। তারপরে আইনি সুরক্ষা থাকতে হবে, আপনার রাইট অফ কন্ট্রোল অর্থাৎ কন্ট্রোল করার একটা ক্ষমতা থাকতে হবে। যখন জিনিসটা আপনার জিনিস আপনি যে কোনো ভাবে কন্ট্রোল করতে পারবেন, এখানে তো বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু যখন এটা আপনার না, কোনো একটা কাজ করতে গেলে বা কোনো একটা ডিসিশন নিতে গেলে আপনার ওনারের পারমিশন নিতে হবে। এই তো হচ্ছে ব্যাপার। তাহলে এটাই হচ্ছে ওনারশিপ। তাহলে মালিকানা বলতে আমরা কি বুঝি? মালিকানা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ আইনি ধারণা যেটা নাকি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তির উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা ব্যবহারের অধিকারটাকে নিশ্চিত করে। একচ্ছত্র অর্থাৎ এই অধিকার ছাড়া অন্য কোনো ব্যক্তি তার সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে না। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে এই হচ্ছে মালিকানা বা ওনারশিপের বিষয়টা। এই মালিকানা বা ওনারশিপটা আপনার বিভিন্ন ভাবেই হতে পারে, ঠিক আছে? ব্যক্তিগত মালিকানা থাকতে পারে, ওকে, যেমন ব্যক্তিগত মালিকানা থাকতে পারে, অংশীদারিত্ব মালিকানা থাকতে পারে। অনেক সময় শেয়ারে মানুষ প্রপার্টি কিনে না, শেয়ারের কথা বলতেছে, ঠিক আছে? যৌথ মূলধনী কোম্পানি হতে পারে, সমবায় মালিকানা হতে পারে, সরকারি মালিকানা, সবই হতে পারে আর কি, এটা কোনো না। আচ্ছা, মালিকানার দখলের মধ্যে সম্পর্ক কি এটা যদি আমরা বলি, মালিকানা বা ওনারশিপ। মালিকানা হচ্ছে কি? ওনারশিপ অর্থাৎ মালিকানা মানে হচ্ছে আমার কি থাকতেছে, সম্পত্তিতে আমার একটা দখল সম্পদের মালিক। থাকতেছে। আর ওনারশিপ কি বলে, পজিশন বা দখল থাকতেছে, এই হচ্ছে ব্যাপার। এই তো মূলত এই হচ্ছে পজিশন বা দখল, মানে শুধুমাত্র আমার দখল থাকতেছে, আমার মানে ওনারশিপ থাকতে হবে এমন কোনো কিছু না। যেমন বার কাউন্সিল ক্লাস যারা করছেন তারা ওই যে 8 ধারা আর 9 ধারা সুনির্দিষ্ট প্রতীকের আইনটা পড়াইছিলাম না, ওই জিনিসটাই আর কি। 8 ধারায় আমরা কি করছিলাম? 8 ধারায় আমরা পড়ছিলাম যে আপনার সম্পত্তিতে শুধুমাত্র দখল থাকলে হবে না, তার মালিকানা থাকতে হবে। হ্যাঁ, আর 9 ধারা আমরা পড়ছি যে তার সম্পত্তিতে মালিকানা থাকবে, অর্থাৎ তার যে সম্পত্তির মালিক কি, সে যে সম্পত্তির মালিক এরকম কিছু না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই তো মোটামুটি, আর কিছু না। আচ্ছা 10, এবার আসি প্রশ্ন 10-এ যদি আমরা আসি, এখানে কিছু সংক্ষিপ্ত টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ ছোট 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 অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলো আমি জাস্ট একবার করে টান দিয়ে যাচ্ছি। বিচারিক স্বাধীনতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা আমি আপনাদেরকে পড়াইছি, মনে আছে কি? বিচার করার একটা স্বেচ্ছাধীন ক্ষমতা থাকতে হবে, বিচারকদের বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা থাকতে হবে, যে স্বেচ্ছাধীন ক্ষমতাটা মূলত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু নাই। আছে কি? বিচারক আপনার ব্যক্তিগতভাবে অভ্যন্তরীণ যে মানে বিচারিক যে ধারণাটা অর্থাৎ বিচার বিবেচনা করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা বললেও স্বেচ্ছাধীন ক্ষমতা না, সে কিন্তু কি একটু হইলেও সে কিন্তু বাধা, আইনের কাছে সে বাধা। তো এটাই বলা হচ্ছে মানে বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা। এরপর হচ্ছে কৃত্রিম ব্যক্তি। কৃত্রিম ব্যক্তিটা কি? কৃত্রিম ব্যক্তি হচ্ছে যেমন ওই যে ধরেন আপনি সোনালী ব্যাংকের বিরুদ্ধে মামলা করছেন, তাহলে সোনালী ব্যাংক আপনি যখন মামলাটা করতেছেন, সোনালী ব্যাংকে আপনি একজন ব্যক্তি হিসেবে দাঁড় করাইছেন, কিন্তু মূলত সে কি ব্যক্তি? বল, সে কি ব্যক্তি? হ্যাঁ, সে কি কিন্তু ব্যক্তি? সে কিন্তু ব্যক্তি ব্যক্তি না না। স্যার, ব্যক্তি না, হ্যাঁ, আইনগত ব্যক্তি। আইনগত ব্যক্তি, এই হচ্ছে কৃত্রিম ব্যক্তি। এটাই সেটা বুঝাইলাম না, এতটুকুই। প্রচলিত আইন কি? বলে প্রচলিত আইন হচ্ছে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে আপনার আইন যে ব্যবস্থাটা, এটা দৈনন্দিন জীবন এবং সামাজিক সম্পর্কের জন্য একটা কি করে মানে ঐতিহ্যগতভাবে ব্যবহার হয়ে আসছে, ঠিক আছে? অর্থাৎ প্রাচীন কাল থেকে চলে আসা যে রীতিনীতি, অভ্যাস, ঐতিহ্যের মাধ্যমে মানুষ বেড়ে উঠছে, সেইটাকেই বলা হচ্ছে আপনার প্রচলিত আইন। এই ধরনের আইন সাধারণত আদালতের রায়ের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? অর্থাৎ সামাজিক শৃঙ্খলা বজায় রাখতেই সাহায্য করে এটা। এই উদাহরণস্বরূপ ধরেন যে প্রাচীন নিয়ম অনুযায়ী বা প্রচলিত নিয়ম অনুযায়ী ধরেন যে সামাজিক দ্বন্দ্বের সমাধান, অর্থাৎ পারিবারিক যে মামলাগুলো সাধারণত আপনার আপনারা জানেন কিনা জানি না, সরাসরি ডিভোর্স কিন্তু আপনি কোর্ট থেকে করতে পারেন না, আপনাকে প্রথমে চেয়ারম্যানের নিয়ে আসতে হবে, নোটিশ নিয়ে আসতে। এটা কি জানেন ডিভোর্সের বিষয়টা? অনেকেরই ধারণা যে ডিভোর্স মানে কোর্টে গেলে উকিলের মাধ্যমে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিলেই হয়ে যায়।
ডিভোর্স নোটিশটা পাঠাবেন ঠিকই উকিলের মাধ্যমে, ঠিক আছে, কিন্তু সেটা কোথায় যাবে? ওই এলাকার চেয়ারম্যান বরাবর যাবে, ঠিক আছে, চেয়ারম্যান বরাবর যাবে একটা। গ্রাম হুম। আদালত যাবে। হ্যাঁ, তো এইটার মাধ্যমে এটাই বলছে যে আপনার প্রচলিত আইন অনুযায়ী এটাই বলা হয়েছে যে পারিবারিক যে মামলাগুলো, শুধুমাত্র ডিভোর্সের কথাই বলতেছি না, পারিবারিক যে কোনো বিষয়, আগে তুমি ময়মতব্বর দিয়ে এটাকে সমাধান করার চেষ্টা করো, তারপরে তুমি আদালতের দ্বারস্থ হও। কিন্তু আমরা বর্তমানে ওই মানে ওগুলার করি না, আমরা সরাসরি আদালতে চলে আসি। অত যাই হোক, আপনার অবশ্যই এর পিছনে কারণ আছে, এর পিছনে কারণ আছে। ধরেন আপনার আপনার এলাকায় আপনার ইসে বিচার বসছে, তাহলে আপনার এলাকায় যেহেতু বিচার বসছে, তাহলে আপনার সাপোর্টই কাটবে আপনার চেয়ারম্যান। সে কি আমার সাপোর্ট কাটবে? আমি বিদেশি মানুষ, কাটবে না তো, তাই না? আবার যদি আমি টাকা বেশি পয়সা দিই, তাহলে সেক্ষেত্রে হয়তো আমার সাপোর্ট করতে পারে। তো এইসব কারণে আসলে মানুষ এখন ওই সামাজিক ভাবে যে সমাধানটা, এই সমাধানে যাইতে চায় না, আদালতেই চলে আসে। আর যাই হোক, তাহলে এটাই হচ্ছে প্রচলিত আইন। এরপর হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। রাষ্ট্রের সার্বভৌমত্ব কি আমরা বুঝি না? রাষ্ট্রের সার্বভৌমত্ব হলো একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা এবং হ্যাঁ অধিকার, অধিকার যেটা তাকে তার ভূখণ্ড, জনগণ এবং অভ্যন্তরীণ বিষয়গুলোতে পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে থাকে। এই তো এইটাই। উদাহরণস্বরূপ কি, একটা দেশের অভ্যন্তরীণ নীতি, যেমন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যনীতি, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা নীতি, এই যে বিষয়গুলো, এইগুলাই বলা হচ্ছে। এরপরে বলছে কমন ল অ্যান্ড ইকুইটি। কমন ল অ্যান্ড ইকুইটি জিনিসটা কি বলেন দেখি? কমন ল অ্যান্ড ইকুইটি মানে হচ্ছে কি, ইংল্যান্ডের প্রচলিত একটি বিচারিক ব্যবস্থা। সাধারণ আইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বিচারিক আর ব্যবস্থা বা ইকুইটি বিচার হচ্ছে ব্যবস্থার অংশ। ন্যায়পরতা। জি, যেটা নাকি বিচারকদের পূর্বের রায় বা দৃষ্টান্ত হতে পারে, অর্থাৎ অনুসরণ করে গঠিত হয়। এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে কমন ল। ইকুইটি কি? ইকুইটি হচ্ছে ন্যায় বা বিবেক ভিত্তিক আইন, যেটা নাকি কমন ল এর সীমাবদ্ধতা দূর করে। তাহলে আপনার কমন ল কি? কমন ল হচ্ছে একটি অলিখিত আইন, হ্যাঁ, যেটা নাকি জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আপনার যে কোনো সময়ই কি করা যায়, পরিবর্তিত করা যায়। করা যায়। অপরদিকে ইকুইটি আপনার কি? ইকুইটি হচ্ছে এমন একটা ল যেটা নাকি আপনার কমন ল এর সীমাবদ্ধতা দূর করে, এবং অনেক সময় কমন ল অনুযায়ী কোনো ব্যক্তির জন্য প্রতিকার পাওয়া সম্ভব হয় না। এই তো, এইগুলো। আইনগত অধিকার বা প্রতিকার কি? আইনগত অধিকার এটা আসলে আপনারা তো জানেন, এটা কি বলবো, আইনগত অধিকার মানে আইনত আপনার যে যে অধিকারগুলো আপনি রাষ্ট্রের কাছে পাবেন, আর আপনার কর্তব্যটা কি কি হইতে পারে আইনের, আইনত একটা রাষ্ট্রের প্রতি। এই তো এটাই। আন্তর্জাতিক আইন কি? আন্তর্জাতিক আইন হচ্ছে আপনাকে কি বলেন? আন্তর্জাতিক আইন মানে হচ্ছে যে আপনাকে কি এই যে ইন্টারন্যাশনাল, আইনটা স্যার হ্যাঁ ব্যক্তি হ্যাঁ, এবং রাষ্ট্র সবাইকে মানতে হয়। না, ইন্টারন্যাশনাল ল, ঠিক আছে, নির্ধারণ করে। এটা বাংলাদেশে বিচার না পাইলে বিদেশি আইন, একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব, যুদ্ধবিরতি চুক্তি। যেমন ধরেন বাংলাদেশের আইনের সাথে তো ইংল্যান্ডের আইন মিলবে না, বা লন্ডনের আইন মিলবে না। মিলবে কি? এইটাই। এখন মনে করেন যদি আমার বাংলাদেশের কোনো মানুষ গিয়ে লন্ডনে কোনো অপরাধ করে, তাহলে লন্ডন তো তাকে শাস্তি দিবে, ঠিক আছে, কিন্তু আমার সাথেও তো যোগাযোগ করবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক যে মামলাগুলো, এই মামলাগুলো তো ডিল করতে হবে। আবার আমার বাংলাদেশে এসে যদি বিদেশি কোনো নাগরিক কোনো অপরাধ করে, সেটার শাস্তি বিচার আমিই করবো, কিন্তু তারপরে আমার কিন্তু জানাইতে হবে, জানাইতে হবে না? তাহলে এই যে বিষয়গুলো, এটাকেই বলা হয় আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল। ওকে, আচ্ছা। এই ইন্টারন্যাশনাল ল আবার দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। পাবলিক ইন্টারন্যাশনাল ল মানে হচ্ছে রাষ্ট্র এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত। আর প্রাইভেট ইন্টারন্যাশনাল ওই যে যেটা আমি একটু আগে বললাম, ব্যক্তি। প্রাইভেট প্রাইভেট হ্যাঁ ইন্ডাস্ট্রির হ্যাঁ, মধ্যে এবং ব্যবসা করতে আমি পারে। আমি আমি নিজে আমি সিঙ্গেল পার্সন, যদি আমি গিয়ে বিদেশে কোনো অপরাধ করে থাকি, তাহলে সেটার বিষয়। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে কি নৈতিক আইন? নৈতিক আইন হচ্ছে মরাল ল। ওকে, নৈতিক আইন, মরাল ল। মরাল ল মানে কি আমরা জানি, ওই যে আপনার নৈতিকতার যে বিষয়গুলো, অর্থাৎ মানব সমাজে আপনার আচরণবিধি নীতি নির্ধারণ করবেন কিভাবে, কোন কোন আইনগুলো আপনার বাধ্যতামূলক, অর্থাৎ কোন কোন আচরণগুলো আপনাকে করতে হবে। অর্থাৎ সোজা কথা, এটা মূলত আপনার একটা ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক চেতনা থেকে আসে। এটাই এটাই হচ্ছে নৈতিক। মূল্যবোধের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টর্ট আইন কি? এটা আপনারা সবাই জানেন, এটা আমি আর নতুন করে কিছু বলতেছি না। এটা হচ্ছে আপনার টর্ট হলো একটা বেসামরিক যে ভুল, অর্থাৎ মনে করেন চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়ে গেল, ঠিক আছে, কারো বিরুদ্ধে যদি কোনো মিথ্যা অপবাদ ঘটানো হয়, এইরকম ছোটখাটো টর্ট আইন।
ম্যানস্ট্রিয়া কি সেটাও আপনারা জানেন। ম্যানস্ট্রিয়া হচ্ছে অন্যের সম্পত্তি, সরি কি বলি, ম্যানস্ট্রিয়া হচ্ছে আপনার অপরাধী অপরাধী মন স্যার, দুষ্ট মন। হ্যাঁ অপরাধী মনে। একটা কথা মনে রাখবেন, মেনস্ট্রিয়া না থাকলে কিন্তু সেটা অপরাধ হবে না, তাই না? হবে না। একটা অপরাধ হতে হলে অবশ্যই সেখানে মেনস্ট্রিয়া থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার টুকটাক। অবহেলা বা নেগলিজেন্স যেটাকে বলা হয়, উদাহরণস্বরূপ কেউ যদি পূর্ব পরিকল্পনা বা হত্যাকাণ্ড ঘটায়, তবে সেটা আপনার মেনস্ট্রিয়া হিসেবে ধরে নেওয়া হবে। এই তো মোটামুটি টুকটাক এগুলাই। বাকিগুলো আশা করি আপনারা নিজেরা পারবেন না? আইনগত ব্যাখ্যা, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, স্ট্যাচুটরি ল, পারবেন কিনা বলেন? পারবেন না বলতে হবে পারবো আমাকে? স্যার, পারবো স্যার। আচ্ছা, সময় নাই একদম, এই জন্য বলতেছি আর কি। এটাই, আপনাদের পরীক্ষা তো একদম ঘরের দরজা। আমার এটা লাস্ট ক্লাস আইন বিজ্ঞান আপনাদের সাথে, এই জন্য আমি যত দ্রুত সম্ভব টানার চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, কারো কোনো সমস্যা আছে টোটাল আইন বিজ্ঞান নিয়ে আর যে কদিন আমি ক্লাস নিলাম? আছে? না ম্যাম, ম্যাডাম একটা তাহলে কথা সবাই ছিল, ভালো আমরা থাকবেন। টিকা লিখলে ওইগুলার কি উপসংহার দিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। আপনি যদি মনে করেন যে আমি মনে করি উপসংহার অবশ্যই দেওয়া দরকার, কারণ নাম্বার পাবেন না ভালো। ঠিক আছে, ভূমিকা এবং উপসংহার না থাকলে আপনার নাম্বার ভালো আসে না, সেটা যদিও টিকা আচ্ছা, ছোট। এখন কিছু মনে করবেন না, মানে জি আমি কোনো করতেছি না, আমি বলতেছি just দেখেন এই যে মেনস্ট্রিয়া, এখানে যে প্রশ্নটা মেনস্ট্রিয়া দেখেন। আচ্ছা এই যে মেনস্ট্রিয়ার যে প্রশ্নটা এখানে আপনারা দেখতেছেন, এটা কি মানে মনে হচ্ছে যে টিকাতে কত নাম্বার থাকে আপনাদের? একটাতে 5 করে ম্যাম, 4টা, হ্যাঁ 4টা লিখতে হবে। আচ্ছা এখন আপনি এটা মনে, আপনি মানে বলি, আমি জাস্ট কথার কথা বুঝাচ্ছি, আমি কাউকে কোনো করতেছি না। আমি জাস্ট একটা জিনিস বলছি, এই যে মেনস্ট্রি এখানে যে এতটুকু প্রশ্নটা, আপনার কাছে কি মনে হয় এই প্রশ্নটা 5 নাম্বারের উত্তর? না ম্যাম, এটা 3-2 এর হবে, তিন সংক্ষিপ্ত। দুই তিন দুই তারপরও একটা কথা আছে এখানে, জাস্ট মেনস্ট্রিয়া জিনিসটা কি এবং মেনস্ট্রিয়ার ধরন কি এতটুকু লিখে দেওয়া হয়েছে। এটা জি কিন্তু মনে করেন যে আমাদের যে 2, 3 বা 4, 5 এর বাচ্চাদেরকে যে আমরা পড়াই, ওদেরকেও জি কিন্তু ম্যাম। আমরা ভূমিকা উপসংহার দিয়ে লেখাই। তারপরেও দেখা যায় যে এত সুন্দর করে লেখা কিন্তু তারা কিন্তু মার্কস পায় না, তাই না? 5 এর মধ্যে 5 কিন্তু কখনো পায় না তারা। ওরা কিন্তু ছোট বাচ্চা, আপনি চিন্তা করেন আমি কোথায় নিয়ে গেছি, কোন লেভেলে। ক্লাস 5 এর বাচ্চাদের কথাই বলতেছি, ওরাই এখনো ভূমিকা উপসংহার দিয়ে লেখে, তারপরে তারা হাইস্ট মার্ক 4 পায়। তাহলে আপনি কিভাবে ভাবতেছেন যে আপনি এটাতে এত মানে ভালো পাবেন? সো টিকাতে অবশ্যই আপনারা ভূমিকা উপসংহার লিখবেন। আর ভূমিকা উপসংহার লেখার প্যাটার্নটা আমি আপনাদেরকে অলরেডি বলছি। ভূমিকাটা হচ্ছে আপনার প্রশ্নটা কি চাইছে, টোটাল সামারিটা আপনি ওখানে লিখে ফেলবেন। হ্যাঁ, ওইটাকেই পরে আপনি ভেঙে ভেঙে কিসে যাবেন, আপনার প্রশ্নের উত্তরে। আর লাস্টলি আপনি কি বুঝলেন সেটা হয়তো বা 2-3 লাইনে আপনি টান দিয়ে দিবেন এবং অবশ্যই উদাহরণ দিবেন, সেটা হোক আপনার টিকা 5 নম্বরের প্রশ্ন বা হোক সেটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন হলে তো একটু ব্রড করে লিখবেন, বিস্তারিত লিখবেন। ছোট প্রশ্ন হলেও আপনাকে লিখতে হবে, এই আর কি। বুঝতে ম্যাম পারছেন? সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। যদি মানে অপেক্ষাকৃতভাবে টিকা লেখা ভালো নাকি যদি আমি হচ্ছে বড় প্রশ্ন পারি সেটা লেখা ভালো? নাম্বারের দিক থেকে কোনটা আগাবে? বড় প্রশ্ন, বুঝছেন? মিলাই লিখতে হবে, টিকা আর বড় প্রশ্ন মিলাই লিখবেন আপনি। আপনার এই যদি টার্গেট থাকবে আমি আপনি এই প্রশ্নটা 5টা বুঝেন। কোশ্চেন, হ্যাঁ আমার 5টা কোশ্চেন দিতে হবে, যদি দেখলাম যে আমি হচ্ছে বড় প্রশ্নে 5টা পারি, টিকাও পারি, সেই ক্ষেত্রে আমি বড় প্রশ্ন 5টাই দিব নাকি 4টা বড় প্রশ্ন দিয়ে একটা টিকা দিব? কোনটাতে নাম্বার বা মার্ক বেশি সেটা আগাবে? আপনাদের ব্যাপার, এই বিষয় নিয়ে আপনাদেরকে আপনাদের যে অ্যাডমিন তিনি সুন্দর করে বুঝিয়ে বলবেন। ঠিক আছে, আপনারা না কোনটা কিভাবে মার্কসের লিখবেন দিক লিখবেন। থেকে কোনটা বেশি আগাবে সেইটা। হুম হুম। এখন আমাকে যদি প্রশ্ন করেন, আমি বড় প্রশ্নটাই প্রেফার করব, কারণ যেহেতু বড় প্রশ্ন আপনি সুন্দর করে ব্রড করে, এখানে আপনি হয়তো বা 5 এর মধ্যে আপনি সর্বোচ্চ গেলে 3-এ যাইতে পারবেন। ঠিক আছে, কিন্তু ওখানে আপনি একটু ভালো মার্কস ক্যারি করতে চাইলে সুন্দর করে যদি লেখেন তাহলে সেখানে মার্কস ভালো আসবে। স্যার এখানে এটা একটা আপনার ব্যক্তিগত মতামত দেওয়া যাবে এটা স্যার? আপনার উপর ডিপেন্ড করবে, এটা আমি ওভাবে কিছু বলতে পারতেছি না। জি বলেন। স্যার ব্যক্তিগত মতামতটা হইলো স্যার, ওই যে আপনি শেষে যে ইয়েটা দিচ্ছেন স্যার, সাজেশনটা দিচ্ছেন স্যার, যে একটা টিকাতে 5-এর মধ্যে 3 পাওয়া যেতে পারে। তো আমি পার্সোনালি মনে করি স্যার, যদি 4টা টিকাতে আমি 3 করে পাই, 3 4 12, 12 মানে স্যার আমার ফার্স্ট ক্লাস মার্ক আসলো।
আমি একটা 20 মার্কের প্রশ্নে 12 পাওয়াটা যথেষ্ট জটিল আমার কাছে মনে হয় আর কি। কিন্তু ওই ক্ষেত্রে আমার মনে হয়েছে স্যার টিকাতে অন্তত আমাকে 2 দিবে না স্যার, আমি যদি লিখি 3 দেওয়ার একটা মানসিকতা থাকবে, তো 3 4 12-র একটা আশা করতে পারি স্যার। এটা আমার ব্যক্তিগত অভিমত স্যার। এখন আপনি 4টা প্রশ্নের উত্তর লিখে আপনি 12 পাইলেন, বুঝলেন কথার কথা। আপনি একটা প্রশ্নের উত্তর সুন্দর করে ভূমিকা, উপসংহার, তারপর উদাহরণ, হ্যাঁ সুন্দর করে লিখে আপনি সেই জায়গায় 16 পায়ে গেলেন, তাহলে সেটা বেশি ভালো হলো না? বলেন। স্যার ম্যাম। 16 পাওয়া তো স্যার একটা সৌভাগ্যের বিষয় স্যার 20-এর মধ্যে। তাহলে হ্যাঁ, যাই হোক, এটা এগুলো তো আপনাদের বিশাল। ব্যক্তিগত ব্যাপার, এগুলো আপনারা জানেন, যেটা আপনাদের কাছে মনে হবে সেটা আপনারা লিখবেন। প্রশ্ন দেখবেন, প্রশ্নর কথা হচ্ছে পরীক্ষার হলে প্রশ্ন দেখবেন, প্রশ্ন দেওয়ার পরে যেটা আপনার ভালো মতো কমন পড়ছে যে হ্যাঁ এটা আপনি একদম সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন, সেটা আপনি সবার আগে লিখবেন। আর যেগুলো আপনি মানে একটু কম পারেন বা আপনাকে একটু বানায় লিখতে হবে বা একটু আপনাকে ই করে লিখতে হবে যে আপনি একটু কম ইনফরমেশন দিতে পারবেন, সেগুলো আপনি লাস্টে লিখবেন। এটা আপনার উপর। এবং সবচেয়ে বড় কথা যেটা, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাতা যখন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আপনি যখন সূচনা, ভূমিকা, উপসংহার প্রতিটা প্রশ্নের মাঝখানে থাকবে, সেক্ষেত্রে আপনার মার্কস অটোমেটিকলি ক্যারি ভালো হবে। দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করছি। আশা করি আসসালামু আলাইকুম ম্যাম। আপনাদের ভালো হবে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাআল্লাহ সবাই ভালো করে পরীক্ষা দেন। আল্লাহ হাফেজ।